সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির 10ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। দুপুরবেলা পিয়ন একটি রেজিস্ট্রি চিঠি দিয়ে গেছে। খামের উপর লেখা নীলুফার ইয়াসমিন, ইংরেজিতে টাইপ করা ঠিকানা। নীলু খুবই অবাক হলো, কে তাকে রেজিস্ট্রি চিঠি দেবে? বিয়ের আগে চিঠি আসতো, আজে বাজে সব কথার চিঠি। তোমাকে আজ দেখলাম কলেজে যাচ্ছ, যেন কোনো রাজকন্যা পথ ভুলে এসেছে। জানো, তোমার কথা ভেবে ভেবে রাত্রে আমার ঘুম হয় না। রাত জেগে জেগে জীবনানন্দ দাশের কবিতা পড়ি। চুল তার কবেকার। এই চিঠিও সেরকম কিছু নাকি? নীলু ভয়ে ভয়ে খাম খুলল। ইংরেজিতে টাইপ করা একটা চিঠি। মার্কস অ্যান্ড ফিশারের জেনারেল ম্যানেজার লিখছেন, তোমাকে জানানো যাচ্ছে যে মার্কস অ্যান্ড ফিশারের পারচেজ ডিভিশনে জুনিয়র অ্যাপ্রেন্টিস অফিসার হিসেবে তোমাকে নিয়োগপত্র দেয়া হচ্ছে। চাকরির শর্তাবলী নিম্নরূপ। শর্ত পছন্দ হলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে তোমাকে কাজে যোগ দেবার জন্যে অনুরোধ করা যাচ্ছে। সহজ ইংরেজি, অর্থ না বোঝার কিছু নয়, তবু নীলুর মাথায় কিছু ঢুকছে না। সে পরপর 4 বার চিঠিটা পড়ল। মার্কস অ্যান্ড ফিশারের চাকরির জন্য সে কোনো দরখাস্ত করেনি। মার্কস অ্যান্ড ফিশার কেন? কোথাও করেনি। বন্যার চাপাচাপিতে সে তার মামার কাছে গিয়েছিল। চাকরির চেষ্টা বলতে এইটুকুই। বন্যা অবশ্যই একদিন এসে সাদা কাগজে তার দস্তখত নিয়ে গেছে। সার্টিফিকেট, মার্কশিট নিয়েছে ফটোকপি করবার জন্যে। কোথায় কোথায় নাকি পাঠাবে। তাই দেখি চাকরি হয়ে যাবে। ইন্টারভিউ কিচ্ছু লাগবে না। বাংলাদেশে এরকম সোনার দেশ হয়ে গেছে নাকি কোনো রহস্য আছে এর মধ্যে? হয়তো নীলুফার ইয়াসমিন সে নয়, অন্য কেউ ভুল ঠিকানায় এসেছে, কিংবা হাতটাত পেতেছে কেউ। জয়েন করতে যাবে, অমনি তাকে ধরে পাচার করে দেবে পাকিস্তানে কিংবা সিঙ্গাপুরে। গতকালের পত্রিকাতেই আছে 10টি মেয়েকে পাচার করেছে পাকিস্তানে। ধরা পড়ে তারা এখন আছে লাহোরের এক জেল হাজতে। একটি মেয়ের ছবিও ছাপা হয়েছে, কেমন বউ বউ চেহারা, দেখলেই আদর করতে ইচ্ছে করে। রুমা নাম। সারাটা দুপুর নীলুর কাটল অস্বস্তিতে। চিঠিটা কাউকে দেখানো যাচ্ছে না। বাসায় অবশ্যই রফিক আছে, তাকে এখনই কিছু বলা ঠিক হবে না। হইচই চেঁচামেচি শুরু করবে। ব্যাপারটা পুরোপুরি না জেনে কাউকে কিছু না বলাই ভালো। বন্যাকে টেলিফোন করা যায় অবশ্যই, সে সবচেয়ে ভালো বলতে পারবে। রশিদ সাহেবের বাসায় নতুন টেলিফোন এসেছে, বন্যার টেলিফোন নাম্বারও লেখা আছে। কিন্তু দুপুরবেলায় বেরোতে গেলে মনোয়ারা 1000টা প্রশ্ন করবেন। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, দরকারটা কি? তবে মনোয়ারা খাওয়া দাওয়া শেষ হলেই ঘুমোতে যাবেন, সেই সময় যাওয়া যায়। নীলু তার শাশুড়ির ঘুমের জন্যে অপেক্ষা করতে লাগল। বন্যাকে টেলিফোনে পাওয়া গেল। মার্কস অ্যান্ড ফিশারের কথা শুনেই বলল, সেই অফিসেই তো তোকে নিয়ে গিয়েছিলাম, মামার অফিস। নামটাও মনে নেই? গাধা নাকি তুই? জয়েন করব? করবে না মানে? এত ঝামেলা শুধু শুধু করলাম? কতবার যে আমি মামার কাছে গেছি সেটা আমি আর মামা জানে। আমার কেন জানি শুধু ভয় ভয় লাগছে। ভয় ভয় লাগার কি আছে এর মধ্যে? অফিসের চাকরি, পারবো টারবো না, সবার বকা খাবো। বাজে কথা বলিস না, চর খাবি। বাসার সবাই কিভাবে নেবে কে জানে। যেভাবে ইচ্ছা নিক, কিছুই যায় আসে না। শাশুড়ি হয়তো রেগে যাবেন। বেতন পেয়ে তাকে একটা গরদের শাড়ি কিনে দিস, দেখবি সব রাগ জল হয়ে গেছে। উঠতে বসতে তখন শুধু বৌমা বৌমা করবে। বন্যা খুব হাসতে লাগলো। এটা কোনো হাসির ব্যাপার না। হয়তো শেষ পর্যন্ত শফিকই বলে বসবে, এত ছোট বাচ্চা রেখে চাকরি করবে কি, ওকে কে দেখবে? তাছাড়া সে রাজি হলেও নীলু কি পারবে টুনিকে রেখে অফিস করতে? রফিক বাসায় ফিরল 9টার দিকে। তার মন টন ভালো নেই। চাকরির ব্যাপারে একজনকে ধরার কথা ছিল, ধরা যায়নি। এক্ষুনি আসবেন করে ওরা তাকে 3 ঘন্টা বসিয়ে রেখে বলেছে আজ মঙ্গলবার, খেয়ালই ছিল না।
মঙ্গলবারে তিনি তো আসেন না। আপনি ভাই মঙ্গলবার ছাড়া অন্য যে কোনো দিন আসেন। রফিক বহু কষ্টে রাগ সামলে বলেছে, আমি কাল আসব। কাল গেলেও লাভ হবে না, তবু যেতে হবে, কারণ এই লোক একজন মন্ত্রীর ফুপাতো ভাই। তাকে ধরে মন্ত্রী পর্যন্ত পৌঁছতে হবে। রফিক বাসায় ফিরেই খেতে বসল। তার খুব খিদে পেয়েছে। ডাল আর আলু ভাজা, অত্যন্ত উচ্চমানের খাবার দেখছি ভাবি। নীলু বলল, বাজার হয়নি আজ, একটা ডিম ভেজে নিয়ে এসো। ডিম নেই ঘরে, থাকলে ভেজে দিতাম। রফিক প্লেট সরিয়ে উঠে দাঁড়ালো। এসব ফালতু জিনিস আমার পক্ষে খাওয়া সম্ভব না। না খেয়ে থাকবে? হ্যাঁ, খাবার যা দিয়েছ সেটা খাওয়া আর না খাওয়া সমান। নীলু আর কিছু বলল না। রফিকের মধ্যে এই ছেলে মানুষটা আছে। এই বয়সে খাবার নিয়ে কেউ রাগ করে? মনোয়ারা এসে বললেন, রফিক কি না খেয়ে চলে গেল বৌমা? জি, জানোই তো এসব আজে বাজে খাবার খেতে পারে না। একটা ডিম এনে রাখলে না কেন? কাকে দিয়ে আনাবো বলেন? বাবার পায়ে ব্যথা, শুয়ে আছেন, ও এখনো অফিস থেকে ফেরেনি। মনোয়ারা বিরক্ত হয়ে বললেন, কি মুখে মুখে তর্ক করছো? আনিস ছোড়াটাকে বললেই তো এনে দেয়। চেষ্টা থাকলে একটা উপায় হয়, সে চেষ্টাই নাই। নীলু কিছু বলল না। মনোয়ারার মেজাজ চড়তে লাগল। কিছুক্ষণের মধ্যেই সমস্ত রাগ গিয়ে পড়ল রফিকের উপর। সম্রাট জাহাঙ্গীর মোগলাই খানা ছাড়া খেতে পারেন না। পরের উপর খাওয়া তো টের পায় না। নিজের রোজগারে যখন খাবে তখন বৌমা তুমি দেখবে আলু ভর্তা দিয়ে সোনা মুখ করে ভাত খাচ্ছে। শাহেনশার জন্য দুপুর রাতে গিয়ে ডিম কিনে আনতে হবে। কি আমার ডিম খানেওয়ালা। নীলু মৃদুস্বরে বলল, মা ও শুনবে। শুনলে শুনবে, আমি কি ওর রাগের তোয়াক্কা করি? কান ধরে বের করে দেব না? চাকরি বাকরি না পেয়ে তেল বেশি হয়ে গেছে, তেল কমানো দরকার। রফিক শোবার আয়োজন করছে। নীলু এসে দরজার পাশে দাঁড়ালো। ঘুমিয়ে পড়েছ রফিক? না। আসবো ভেতরে? ইচ্ছে করলে আসতে পারো। নীলু ভেতরে ঢুকল। রফিকের মুখ অস্বাভাবিক গম্ভীর। মনোয়ারার কাটা কাটা কথা নিশ্চয়ই কানে গিয়েছে। নীলু বলল, খিদে নিয়ে ঘুম আসবে না, ভাত দিয়েছি, খেতে আসো। রফিক তার জবাব দিল না। তোমার বিখ্যাত ডিম ভাজাও আছে, আনিসকে পাঠিয়ে ডিম আনানো হয়েছে। কেন এমন ছেলে মানুষই করো রফিক? এসো প্লিজ। রফিক খাবার ঘরে এলো কোনো রকম আপত্তি না করেই। নীলু খেতে বসলো রফিকের সঙ্গে। তুমি খাওনি ভাবি? না। রফিক হালকা গলায় বলল, সবসময় এমন ভালো মেয়ে সাজতে চাও কেন ভাবি? আমার জন্য অপেক্ষা করার দরকার ছিল না। নীলু কিছু বলল না। রফিক গম্ভীর গলায় বলল, ধরো আমি যদি রাতে না খেতাম, তুমিও কি না খেয়ে থাকতে? কি জানি, জানি না। না না, তোমাকে বলতে হবে। আমার প্রচণ্ড খিদে লেগেছে, আমি খেয়ে নিতাম। দ্যাটস গুড। বাঙালি মেয়েদের একটা প্রবণতাই হচ্ছে ভালো মানুষের ভান করা। ভান আমি দু চোখে দেখতে পারি না। তোমার মধ্যেও প্রচুর ভান আছে। আছে নাকি? অফকোর্স আছে, থাকতেই হবে। নীলু প্রসঙ্গ পাল্টে মৃদুস্বরে বলল, খবর আছে রফিক। খারাপ খবর না ভালো খবর? বুঝতে পারছি না। বলো শুনি। আমি একটা চাকরি পেয়েছি। কি পেয়েছ? চাকরি, মার্কস অ্যান্ড ফিশারে জুনিয়র অ্যাপ্রেন্টিস অফিসার। বেসিক পে 1600 টাকা। হাউস রেন্ট আছে, মেডিকেল আছে, যাতায়াতের জন্য অ্যালাওয়েন্স আছে। ঠাট্টা করছো তুমি? ঠাট্টা না, খাওয়া শেষ করো, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাচ্ছি।
রফিক অবাক হয়ে তাকিয়ে রইল। সত্যি বলছো তো ভাবি? হ্যাঁ, আজই পেয়েছি, কাউকে এখনো বলিনি। ভাইয়াকেও না? না, তাকে বলবো ভেবেছিলাম, সে এসে শুয়ে পড়েছে, তার শরীর ভালো না, ঘুমোচ্ছে বোধহয়। ভাইয়াকে ডেকে তোলো এবং খবরটা দাও, দেখবে সে চাঙ্গা হয়ে উঠবে। নীলু চুপ করে রইল। রফিক বলল, ভাইয়ার জন্যে এটা যে কি পরিমাণ রিলিফ হবে তা তুমি বুঝতে পারছো না। ভয়ে আধমরা হয়ে আছো। ভাইয়াকে খবরটা দাও, দেখবে সে তোমার কোমর ধরে ওরিয়েন্টাল ড্যান্স দেবে। নীলু হেসে ফেলল। রফিক বলল, এখন থেকে ভাবি আমার চাকরি না হওয়া পর্যন্ত প্রতি মাসে 200 টাকা করে হাত খরচ দেবে, তোমার নিজের বেতনের টাকা থেকে দেবে। আমার অবস্থা টাইট। শফিক জেগেই ছিল। নীলু দেখল টুনিকে সরিয়ে দেয়া হয়েছে এক পাশে। শফিক তার পাশে নীলুর জন্যে জায়গা রেখেছে। নীলু একটা দীর্ঘশ্বাস চাপার চেষ্টা করল। সমস্ত ব্যাপারটার মধ্যে অপমান এবং অবহেলা আছে। আজ রাতে শফিকের নীলুকে প্রয়োজন, কাজেই টুনিকে একপাশে সরিয়ে দেয়া হয়েছে। আগামীকাল এই প্রয়োজন হয়তো থাকবে না। টুনি ঘুমোবে দুজনের মাঝখানে। শফিক বলল, কটা বাজে? 12:10। ঘুমোওনি এখনো? ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। শফিক নীলুকে তার কাছে টানল। নীলু মৃদু স্বরে বলল, আমি একটা চাকরি নিলে কেমন হয়? হঠাৎ চাকরির কথা কেন বলছো? বলো না কেমন হয়। অনেকগুলি বাড়তি টাকা আসে সংসারে, যা অবস্থা। শফিক হালকা গলায় বলল, চাকরিটা তোমাকে দেবে কে? বাজারের অবস্থা তো জানো না। রফিককে দেখছো না, MA পাশ করে রাস্তায় ঘুরছে। আচ্ছা ধরো যদি পাই, তাহলে? তাহলে কি? তাহলে কি চাকরিটা নেব? তোমার শখ হলে নেবে। শখ বলছো কেন? এটা কি প্রয়োজন না? শফিক কিছু বলল না। চাকরির প্রসঙ্গে কথা চালিয়ে যেতে তার ইচ্ছা করছে না। তারা বাতি নিভিয়ে ঘুমোতে গেল 1টার দিকে। বৃষ্টি হচ্ছে বাইরে, ঝমঝম শব্দ হচ্ছে বৃষ্টির। এবছর বর্ষা নেমেছে ভালো। নীলু টুনিকে বুকের কাছে টেনে নিয়ে বলল, আমি কিন্তু চাকরি একটা পেয়েছি, মার্কস অ্যান্ড ফিশারে। আমার এক বন্ধু বন্যা, সে জোগাড় করে দিয়েছে। শফিক কিছু বলল না, তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু তাকালো। আগস্ট মাসের প্রথম সপ্তাহে জয়েন করবার কথা। জয়েন করব? চাকরি পেয়েছ, এই কথাটা আগে বললেই পারতে। এত ভনিতা করছিলে কেন? তোমার কি ইচ্ছা না আমি চাকরি করি? ইচ্ছা অনিচ্ছার কোনো ব্যাপার না। চাকরি করতে চাও করবে, ভনিতা করবে না। মেয়েলি ভনিতা আমার ভালো লাগে না। মেয়ে মানুষ, মেয়েলি ভনিতাই তো করব। আর কোনো কথা হলো না। রাত বাড়তে লাগলো। ঝমঝম বৃষ্টি হচ্ছে বাইরে। প্রচণ্ড শব্দে বাজ পড়ল কাছেই। ছোট্ট টুনি ঘুমের মধ্যেই চমকে উঠল। নীলু তাকে কাছে টেনে নিল। মনে মনে বলল, পৃথিবীতে কেউ যদি আমাকে ভালো না বাসে তাতে কোনো ক্ষতি নেই, তুই ভালোবাসবি। লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার আমার দরকার নেই, একজনের ভালোবাসা পেলেই হবে। নীলুর ঘুম আসছে না। সমস্ত শরীরে ক্লান্তি, অথচ চোখে ঘুম নেই। নীলু মনে মনে মেয়ের সঙ্গে কথা বলতে লাগলো। বুঝলি টুনি, আমি খুব একজন অসুখী মানুষ। বাইরে থেকে সেটা কেউ বুঝতে পারে না। সবাই ভাবে, বাহ, নীলু মেয়েটা তো খুব সুখী হয়েছে। স্বামী, কন্যা, শ্বশুর শাশুড়ি নিয়ে কি চমৎকার মিলেমিশে আছে। এরকম সুখ কিন্তু আমি চাইনি রে পাগলি। আমি অন্যরকম সুখ চেয়েছিলাম। এমন একজন স্বামী চেয়েছিলাম যে সব সময় তার পাশে আমার জন্য জায়গা রাখবে, শুধু বিশেষ বিশেষ রাতে রাখবে না।
আজ নীলুর একটা বিশেষ দিন, চাকরিতে যোগ দেবার তারিখ। 9:30টায় শফিক এসে বলল, এসব খেয়ে নি। নীলুর লজ্জা করতে লাগলো। সে বলল, তুমি খেয়ে নাও। তুমি খাবে না? ইচ্ছা করছে না, ক্যান্টিনে কিছু খেয়ে নেব। খেতে বসলো শফিক একাই। নীলু বসলো তার সামনের চেয়ারে। মনোয়ারা খাবার এগিয়ে দিচ্ছেন, তার মুখ গম্ভীর। তিনি নীলুর দিকে একবারও তাকাচ্ছেন না। শফিক বলল, এখানে বসে আছো কেন? তৈরি হও। নীলু তৈরি হয়েই ছিল, তবু উঠে পড়ল। হোসেন সাহেব শোবার ঘরে বসে পত্রিকা দেখছিলেন। নীলুকে ঘরে ঢুকতে দেখে হাসি মুখে বললেন, তৈরি নাকি মা? হ্যাঁ। নীলু পা ছুঁয়ে সালাম করল। হোসেন সাহেব দরাজ গলায় বললেন, ফি আমানিল্লাহ মা, ফি আমানিল্লাহ। নীলু একটু ইতস্তত করে বলল, বাবা, আমার এই চাকরি করতে যাওয়া নিয়ে আপনার কি কোনো আপত্তি আছে? হোসেন সাহেব অবাক হয়ে বললেন, আপত্তি থাকবে কেন? মা বোধহয় খুব একটা পছন্দ করছেন না। এখন না করলেও পরে করবে। ওনার উপর অনেক ঝামেলা পড়বে। সহ্য হয়ে যাবে। তাছাড়া টুনি তো বিরক্ত করে না, আমি দেখব টুনিকে। যাই তাহলে বাবা। যাও মা। 10 বার ইয়া মুকাদ্দেমু পড়ে ডান পা আগে ফেলে ঘর থেকে বেরোবে। মনোয়ারা শেষ পর্যন্ত গম্ভীর হয়েই রইলেন। বউয়ের চাকরির ব্যাপারটি তিনি গোড়া থেকেই অপছন্দ করে এসেছেন। শফিককে বেশ কয়েকবার বলেছেনও, কিন্তু শফিক কোনো উত্তর দেয়নি, যেন এই ব্যাপারে তার কোনো বক্তব্য নেই। কিছু জিজ্ঞেস করলে শফিক এমন ভাব করে যেন এর উত্তর দেয়াটা জরুরি নয়। গতকাল রাতেই তিনি শফিককে ডেকে বললেন, আমি এই বয়সে সংসার সামলাবো কি করে? শফিক হাই তুলে বলেছে, অসুবিধা হবে না, কাজের একটা লোক তো আছে। ওই লোককে আমি এক্ষুনি বিদায় করব। কেন? এত বড় একটা জোয়ান কেউ বাসায় রাখে? কোন দিন সবাইকে খুন করে জিনিসপত্র নিয়ে ভাগবে। ওকে তাড়ালে তোমারই অসুবিধা হবে মা। হোক অসুবিধা। মনোয়ারা কাজের লোকটিকে সত্যি সত্যি বিদায় করলেন। এতেও শফিক কিছু বলল না। ছেলেদের সংসারে থাকার কাল কি তার শেষ হয়েছে? বোধহয় হয়েছে। রফিক নীলুকে অফিস পর্যন্ত এগিয়ে দিতে গেল। সে তার স্বভাব মতো বকবক করছে। নীলুর কথা বলতে ইচ্ছা হচ্ছে না, তবুও বলতে হচ্ছে। রফিক সঙ্গে থাকলে কথা না বলে থাকা মুশকিল। কি ভাবি, গ্লুমি হয়ে আছো কেন? আজকে তোমার খুশির দিন, আনন্দ ফুর্তি করো। কি আনন্দ ফুর্তি করব? গান টান গাও। কি যে পাগলের মতো কথা বলো। আমি হলে তাই করতাম, রিকশায় যেতে যেতে গান ধরতাম, কি আনন্দ চারিধারে, কি আনন্দ চারিধারে। টুনিকে ছাড়া এতক্ষণ থাকতেই পারবো না। খুব পারবে। আর এত ভয় পাচ্ছ কেন? আমরা সবাই দেখব, চোখে চোখে রাখবো। সারাদিন তো তোমার দেখাই পাওয়া যায় না, তুমি আবার চোখে চোখে কি রাখবে? আমি না রাখলেও অন্যরা রাখবে। রফিক সায়েন্স ল্যাবরেটরিতে নেমে গেল। মতিঝিল পর্যন্ত তার যাবার কথা, কিন্তু সায়েন্স ল্যাবরেটরিতে এমনভাবে লাফিয়ে গাড়ি থেকে নামলো যেন খুব জরুরি কোনো কাজের কথা হঠাৎ মনে পড়েছে। অথচ তেমন কোনো কাজই নেই, রাস্তায় হাঁটা। এই হাঁটার মধ্যেই পরিচিত অর্ধপরিচিত কারোর সঙ্গে দেখা হওয়া। হ্যাঁ, রফিক না? চিনতে পারছিস? না। বলিস কি? আমি ইয়াসিন, কলেজে তোর সঙ্গে পড়তাম। হো ইয়াসিন, আছিস কেমন? ভালো, এখন বিটিসিতে আছি। গুড। বেতনপত্র মন্দ না, 3টে বোনাস আছে। আসিস একদিন আমার এখানে, ফ্রি সিগারেট দেব। খাস তো সিগারেট?
খাই। আসিস তাহলে অফিসে? আচ্ছা, আসবো। অফিস কোথায় কিছুই না বলে ইয়াসিন চলে গেল। অনেক দিনের পুরানো পরিচিতদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু অবশ্যই আশা করা যায় না। ইউনিভার্সিটির বন্ধুরাই যেখানে দায় সারা গোছের কথা বলতে শুরু করেছে। সেদিন করিমের সঙ্গে দেখা। সুন্দর একটি মেয়েকে সঙ্গে নিয়ে নিউ মার্কেটে ঘুরছে। হাঁটার ভঙ্গি দেখেই বলে দেয়া যায় নতুন বিয়ে। সঙ্গের মেয়েটি তারই স্ত্রী, অন্য কারোর নয়। এটা বোঝানোর প্রবল চেষ্টা, গর্বিত দৃষ্টি। রফিক দূর থেকে ডাকলো, করিম নাকি? করিম অনুৎসাহের সঙ্গে এগিয়ে এলো। স্ত্রীকে সঙ্গে নিয়ে আসতে পারত, তা এলো না। সুন্দরী মেয়েটি ঘাড় কাত করে বইয়ের দোকানে বই দেখতে লাগলো। কিরে, বিয়ে করেছিস? হুট করে হয়ে গেল, কাউকে খবর দিতে পারিনি। তুই আছিস কেমন? ভালোই। দাড়ি টাড়ি যেভাবে বড় করছিস, দরবেশ হয়ে যাচ্ছিস মনে হয়। চেষ্টা করছি। চাকরি বাকরি? হবে হবে করছে। যা তুই, তোর বউ বিরক্ত হচ্ছে। করিম প্রায় ছুটে গেল তার পুতুল স্ত্রীর কাছে। সময় বদলে যাচ্ছে, পুরনো বন্ধুত্বের গাঁথনি আলগা হয়ে যাচ্ছে। আর 5 বছর পর একজন অন্যজনের মুখের দিকে তাকিয়ে শুধু বলবে, কেমন, ভালো? ব্যাস, ফুরিয়ে গেল। দুপুরে রফিক নীলুর খোঁজ নিতে গেল। হাসি মুখে বলল, দেখতে এলাম কাজকর্ম কেমন আগাচ্ছে। নীলুর জন্যে ছোটখাটো ছিমছাম একটা ঘর, টেবিলের উপর একটা টেলিফোন। রফিক চোখ কপালে তুলে বলল, টেলিফোনও আছে নাকি? সবার টেবিলেই আছে, পিবিএক্স, ডিরেক্ট লাইন না। খুব মালদার পার্টি মনে হচ্ছে। নীলুর লজ্জা করতে লাগলো। কাজকর্ম শুরু করেছ নাকি? না, প্রথম দিন কাজকর্ম কিছু নেই, এটা ওটা শিখছি। দুপুরবেলা ঘুরঘুর করছো কেন? বাসায় গিয়ে খাওয়া দাওয়া করো। তোমাদের এখানে খাওয়ার ব্যবস্থা নেই ভাবি? ক্যান্টিন ফ্যান্টিন কি আছে? আছে, চলো যাই। ক্যান্টিন দেখে রফিক মুগ্ধ হয়ে গেল। নিচু গলায় বলল, কাজ করলে এসব বিদেশি ফার্মেই কাজ করতে হয়। তুমি ভাবি আমার জন্য একটু ট্রাই করবে। বস টসদের ভজিয়ে ভাজিয়ে বলবে আমার কথা। ওরা কি আমার কথা শুনবে? এখন না শুনুক, বছর খানিকের মধ্যেই শুনবে। তোমার কাজকর্মে খুশি হয়ে ওরা শুনবে, শুনতেই হবে। তোমার ধারণা আগামী 1 বছরের মধ্যে তোমার চাকরি হচ্ছে না? অবস্থা যা দাঁড়িয়েছে তাতে তো সেরকমই মনে হচ্ছে। অবস্থা সুবিধার না ভাবি। হাল ছেড়ে দিচ্ছ নাকি? এখনো ছাড়িনি, ধরেই আছি। তবে ধরে থাকতে থাকতে হাত ব্যথা হয়ে গেছে। রফিক উঠে দাঁড়ালো। নীলু বলল, যাচ্ছ কোথায় এখন? এক বন্ধুর বাসায়। এখন কি কারো বাসায় যাবার সময়? আনএমপ্লয়েডদের সময় অসময় বলে কিছু নেই। তোমার বন্ধুও কি আনএমপ্লয়েড? রফিক কোনো জবাব দিল না। সে হেঁটে হেঁটে চলে এলো পুরানো ঢাকায়। শারমিনদের বাসায় যাবার তার কোনো পরিকল্পনা ছিল না, তবু সে কেন জানি দুপুরবেলায় উপস্থিত হলো সেখানে। কাজের মেয়েটি বলল, আপা ঘুমাইতাছে, ডাকুম? না, কোনো দরকার নেই, আমি অপেক্ষা করব। ঘুম ভাঙলে খবর দিও। পত্রিকা বা ম্যাগাজিন কিছু থাকলে দিয়ে যাও, বসে বসে পড়ি। বড় লোকদের বাড়ির কাণ্ড কারখানাই অন্যরকম। কাজের মেয়েটা ন্যাশনাল জিওগ্রাফিকের লেটেস্ট সংখ্যাটি দিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে চা এবং কেকও এসে গেল। চা খেতে খেতে পত্রিকা উল্টাতে ভালোই লাগছে। চমৎকার সব ছবি। বিদেশি পত্রিকাগুলি ছবি দেখার জন্যেই বের হয় সম্ভবত। একটি এস্কিমো পরিবারের ছবি দেখে রফিক মুগ্ধ হল। স্বাস্থ্যের সৌন্দর্যে ঝলমল করছে। দেখেই মনে হয় চমৎকার একটি জীবন এদের।
পাশ করে চাকরি খুঁজতে হয় না, বাড়ি বানানোর জন্যে জমি কিনতে হয় না, যেখানে পছন্দ সেখানে বরফের একটা ঘর বানিয়ে নিলেই হলো। রাতে তিমি মাছের তেলের বাতি জ্বালিয়ে সবাইকে নিয়ে গল্পগুজব চলবে, বাইরে হু হু করে বইবে তুষার ঝড়। চমৎকার একটা জীবন। রফিক একটি ছোট্ট নিঃশ্বাস ফেলল। আরে তুমি কখন এসেছ? এই তো কিছুক্ষণ। আমাকে ডাকুনি কেন? সারা দুপুর ঘুমিয়ে শারমিনের চোখ ভারী হয়ে আছে। এলোমেলো করে পরা শাড়ি, চুল বাঁধা নেই, কিন্তু সব মিলিয়ে দৃশ্যটি এত সুন্দর। চা দিয়েছে? কোনো কাজে এসেছ না এমনি? এমনি এসেছি। এসো আমার সাথে। কোথায়? আসতে বলছি, আসো। শারমিন তাকে নিয়ে এলো দারোয়ানের ঘরের পাশের ছোট্ট ঘরটিতে। মাটি শুয়ে আছে সেখানে। শারমিনকে ঢুকতে দেখে এক ধরনের ঘর ঘর শব্দ করল। শারমিন মৃদু স্বরে ডাকল, মার্টি সাহেব, মার্টি। মার্টি মাথা তুলে একবার মাত্র তাকালো, তারপরেই মাথা নামিয়ে নিল। ও বাঁচবে না, এই ঘরেই ওর শেষ শয্যা। বলতে বলতে শারমিনের গলা ভারী হয়ে এলো। কেঁদে ফেলবে নাকি? বেচারার এত কষ্ট হচ্ছে, সারা রাত ঘুমায় না, কাঁদে শুধু। রফিক কিছু বলল না। শারমিন নিচু হয়ে মার্টির মাথায় হাত রাখল, চাপা স্বরে বলল, পশুদের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এরা নিজেদের কষ্টের কথা অন্যদের বলতে পারে না। অনেক মানুষও সেটা পারে না। বাজে কথা বলবে না, মানুষ ঠিকই পারে। আজ তোমার মনে কোনো কষ্ট হলে সেটা তুমি কাউকে বলবে না? সব কষ্টের কথা কি বলা যায়? কিছু কিছু কষ্টের কথা কখনো বলা যায় না। শারমিন বলল, মাটি চলে গেলে আমার খুব কষ্ট হবে। আমার কোনো বন্ধু নেই, মার্টি আমার বন্ধু। শারমিন উঠে দাঁড়ালো, হালকা গলায় বলল, আজ কিন্তু তুমি রাতে খাবে এখানে। কেন? একা একা খেতে আমার খুব খারাপ লাগে। বাবা চিটাগাং গেছেন, কাল আসবেন। তুমি না এলে সাব্বির ভাইকে আসতে বলতাম। উনি আমেরিকায় যাননি? সামনের সপ্তাহে যাবেন। মামার বাসায় আছেন। 7 দিনের জন্য এসে বেচারাকে 2 মাস থাকতে হলো, মায়ের অসুখ। তুমি কি তাকে আপনি আপনি করে বলো? কেন আপনি বলো কেন? তুমি বলতে কেমন জানি লজ্জা লাগে। উনি কিছু বলেন না এই নিয়ে? খুব একটা বলেন না, হঠাৎ 1-8 দিন বলেন। বাগানে বসে চা খাওয়া গেল না। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। শারমিন বলল, এসো দোতলার বারান্দায় বসে বৃষ্টি দেখি। বৃষ্টির মধ্যে দেখার কি আছে? দেখার কিছু নেই? কি বলো তুমি? আমার মধ্যে এত কাব্যভাব নেই। সন্ধ্যা পর্যন্ত রফিক বারান্দায় বসে রইল। তেমন কোনো কথাবার্তা হলো না ওদের মধ্যে। শারমিন কেমন অন্যমনস্ক, কথাবার্তা কিছুই বলছে না। রফিকের হঠাৎ খুব মন খারাপ হলো। কেন সে বারবার ঘুরে ঘুরে এখানে আসে? এটা ঠিক না। কেন সে আসবে? শারমিন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি। খেয়ে যেতে বললাম না? না, আজ থাক, অন্য একদিন। আজ অসুবিধা কি? রফিক হালকা স্বরে বলল, আজকের রাতটা খুব সুন্দর, চমৎকার। তুমি সাব্বির সাহেবকে আসতে বলো। দুজনে মিলে খাওয়া দাওয়ার পর বারান্দায় বসে গল্প টল্প করো। শারমিন কিছু বলল না। রফিক উঠে দাঁড়ালো। অন্য সময় শারমিন আসতো তার সঙ্গে, ড্রাইভারকে বলতো পৌঁছে দিতে। আজ সে কিছুই করছে না। রফিক ভিজতে ভিজতেই রওনা হলো।
তার বারবার ইচ্ছা করছিল পেছনে ফিরে শারমিনকে একবার দেখতে, কিন্তু সে দেখল না। মার্টি সাহেব কাঁদছে। বৃষ্টির শব্দের সঙ্গে সে কান্না মিশে কেমন অদ্ভুত শোনাচ্ছে। গেটের দারোয়ান বলল, চলে যাচ্ছেন নাকি স্যার? হ্যাঁ। গাড়ি নিয়ে যান। গাড়ি আছে তো। ড্রাইভার চা খেতে গেছে, ডেকে নিয়ে আসছি। ডাকতে হবে না। রফিক লম্বা লম্বা পা ফেলতে লাগলো। দারোয়ান শ্রেণীর কারোর গলায় এমন শুদ্ধ ভাষা শুনতে ভালো লাগে না। কেন লাগে না? এটা কি অত্যন্ত বাজে ধরনের একটা মানসিকতা নয়? দারোয়ান অবাক হয়ে তাকিয়ে আছে। এর মধ্যে অবাক হবার কি আছে? এরা কি রফিকের এখানে যাওয়া আসা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে?